সময়ে আধুনিক জীবনধারার প্রভাবে আমাদের যে সঠিক জীবনশৈলী, এটা কিন্তু সম্পূর্ণটাই ওলটপালট হয়ে উঠেছে। স্ট্রেস, অনিয়ম, লাইফস্টাইল ডিজিজ এখন আমাদের নিত্য সঙ্গী। আর ঠিক এই সময়েই নতুন করে আবার আলোচনায় উঠে আসছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি হাজার হাজার বছরের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে ঈশ্বর প্রদত্ত একটি জীবন দর্শন। আয়ুর্বেদিকের বৈজ্ঞানিক ভিত্তি কতটা, আমাদের জীবনে এটা বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক, বা আমাদের বিভিন্ন সমস্যার, আধুনিক সময়ে আমাদের মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত এবং স্থায়ী সমাধানের ক্ষেত্রে আয়ুর্বেদ কিভাবে সহায়তা করে, সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, ডক্টর রঞ্জিত সাহা, এমডি, পঞ্চকর্মা এবং ফর্মার সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে আয়ুর্বেদকে দিব্য চিকিৎসা বা জীবনের বিজ্ঞান বা আধ্যাত্মিক বিজ্ঞান বলা হয় কেন? খুব ভালো একটা প্রাসঙ্গিক একটা কোশ্চেন, খুব ভালো লেগেছে আমার এই কোশ্চেনটা। অনেকে আয়ুর্বেদে অনেক বিশাল আকারে অনেকে জানেন, আয়ুর্বেদ সম্বন্ধে অনেকেরই ভালো সঠিক ধারণা আছে। তো আমরা বলছি যে আয়ুর্বেদ একটা শাশ্বত সনাতন এক চিকিৎসা পদ্ধতি, যা আজকে থেকে আমরা আরো 10-12 হাজার বছর আগেই এই চিকিৎসা আমাদের মধ্যে প্রচলিত ছিল। সেটা আমরা পৌরাণিক অনেক কাহিনীতেও আমরা দেখতে পেয়েছি যে তখনকার সময়ে যারা আমরা যদি বলি রামচন্দ্র, সেই যুগ থেকে শুরু হয়েছে, শ্রীকৃষ্ণ সেখান থেকে শুরু হয়েছে। সে প্রত্যেকটি পুরনো আমাদের মহাকাব্যের মধ্যে আমরা দেখেছি যে চিকিৎসা একটা বিরাট রুলস ছিল। সেখানে দেবতাদেরও চিকিৎসা করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই প্রসঙ্গে যদি আমরা যাই, তাহলে বলতে হয় যে এটা ঐশ্বরিক এক চিন্তা ভাবনা এবং চিন্তাধারা সম্পূর্ণ এক চিকিৎসা পদ্ধতি, যেটা আমরা হয়তো আজকে যে চিকিৎসা নিয়ে আমরা যতটা মানুষকে সেবা দিচ্ছি, সেখানে হয়তো অনেকটাই আমরা সেই পরিস্থিতিতে আসতে পারিনি। যেখানে সেই সময়কার যে চিকিৎসাটা হতো, তখনকার সময়ে যে চিকিৎসা সঠিকভাবে হতো, সেটা আজকে আমরা সেই পদ্ধতিতে সেই রকমভাবে আমরা দিতে পারছি না। কারণ আধুনিক সমাজে মানুষ এত ব্যস্ত, তাদের ওই ব্যস্ততম সময়ের মধ্যে আমরা যে চিকিৎসা তাদেরকে দিতে হচ্ছে, সেখানে অনেক অল্প সময়ের মধ্যেই অনেকটাই কাটছাট করে সেখানে চিকিৎসা দিতে হচ্ছে। আজকে যদি আমি বলি যে সম্পূর্ণ ধারা অনুযায়ী চিকিৎসাটা করতে হবে, তাহলে দেখা যাবে কেউ চিকিৎসাটা নিতে আসবে না। তাহলে আমার যুগের সঙ্গে তাল মিলাইতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিবর্তন আনতে হয়, কিন্তু এই পরিবর্তনটা কখনো ঠিক নয়। যার জন্য আয়ুর্বেদ অনেকের কাছে অনেকটা কখনো কখনো অবহেলিত বলে মনে হয়। আবার কেউ এটাকে এখন ছোটবেলা থেকে জন্মে আমরা ফ্রম বার্থ থেকে আমরা দেখেছি যে আমাদের ঘরে আমাদের ঠাকুর দাদা ঠাকুরমা আমাদের সেই আয়ুর্বেদের সঙ্গে যুক্ত যেসব রান্না বান্নার থেকে শুরু করে ঘরে বাড়িতে যেসব ছেঁচা বাটা সব তখন আমাদের প্রচলিত ছিল, আজও আছে, সে শাশ্বত সনাতন, এর কোনো পরিবর্তন হয় না। ঠিক। আয়ুর্বেদ বেদ থেকে সৃষ্টি, এই ধারণাটির বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা কিভাবে মিলিয়ে দেখবেন? ইয়েস, খুব সুন্দর আরেকটা কোশ্চেন। যে বেদ থেকে এসে, বেদ হলো আমাদের জ্ঞান। আয়ুর্বেদ, আয়ুর মিন্স, আমরা যদি এটাকে যদি একটু বিশ্লেষণ করে বলি, আয়ু মিন্স লাইফ, আর ভেদ মিন্স নলেজ, অর্থাৎ জ্ঞান, অর্থাৎ লাইফের জ্ঞান, অর্থাৎ জীবনের জ্ঞান, জীবন সম্বন্ধে যেখানে আমাদের
জ্ঞান ভান্ডার রয়েছে, সেটাই আয়ুর্বেদ। সেখানে যদি আমরা চিন্তা করি যে বেদ, বেদ কোথায় থেকে সৃষ্টি হয়েছে? বেদ আমরা জানি সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি বেদের রূপকার, উনি বেদ। উনার মধ্যেই উনি 4টি হস্তের মধ্যে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদ নিয়েই আমরা ব্রহ্ম জ্ঞান, আমরা আজকাল যে জ্ঞানের কথা বলছি, এই যত জ্ঞানই বলছি, যত পৌরাণিক কথাই বলছি, সব এই 3 বেদের মধ্যেই সীমিত। এর বাইরে কোনো কিছুই নেই পৃথিবীতে। আজ অব্দি যা আছে এই 4 বেদের মধ্যে রয়েছে। এখন অব্দি আমরা কি করছি? আমরা এখন বিজ্ঞানকে, যেখানে আমরা যুক্তি তর্কে হেরে যাই, সেখানে আমরা বিজ্ঞানের কথা বলি। তো বিজ্ঞান এটা মানুষকে নিরীক্ষণ করে, মানুষের সামনে এক্সপ্লেন করে, এটা বুঝিয়ে দেয়, তখন মানুষ স্যাটিসফাই হয়। মানে আমরা যারা, মানে এই পৃথিবীর যারা আমরা জীবজগতে রয়েছি, তারা আমরা যে কোনো জিনিসে একটা ব্যাখ্যা চাই। ব্যাখ্যায় যতক্ষণ আমরা সন্তুষ্ট না হয়, তখন আমরা কে মেনে নিতে চাই না। সেইখানে ওই পুরনো বেদের এই রিসার্চ যে আপনি বলেছিলেন, তখন এটাকে আমরা ওই আবার খুঁজে খুঁজে অনুসন্ধান করে করে দেখি যে কতটা সঠিক, কতটা আরো শর্টকাট, কতটা আরো সহজ পদ্ধতিতে আমরা ওই জিনিসটাকে, যেখানে এলাবোরেটেড থাকে, সেখানে আমরা মানুষের মধ্যে কম সময়ে কম মানে একটা পরিধির মধ্যে যেন আমরা এটাকে প্রোভাইড করতে পারি, আমরা দিতে পারি, মানুষ যেন নিতে পারে। তাই বেদের কোনো পরিবর্তন হয় না। এটাও শাশ্বত সনাতন। এখানে এর কোনো সৃষ্টিও করা যাবে না, একে ধ্বংসও করা যাবে না, এ তো রয়েছে। তো এর থেকে আমরা অনুসন্ধান অনুবীক্ষণ এইসব করতে পারি, করে করে আমাদের মতো করে আমরা তৈরি করতে পারি। কিন্তু তা কতটা পরিমাণে বেদের সঙ্গে সামঞ্জস্যতা থাকবে, সেটা হলো পরে দেখার বিষয়। তবে আয়ুর্বেদ অথর্ববেদের এক উপবেদ, এক অংশ। সেখান থেকে আমরা চরক, যদি আমাদের আয়ুর্বেদের স্রষ্টা, অর্থাৎ আমরা যদি চরক বলতে আমরা বুঝতে চাইছি যে আয়ুর্বেদের যে মেডিসিন, অর্থাৎ যে চিকিৎসা পদ্ধতি, যে মেডিসিনের মাধ্যমে আমরা চিকিৎসা করি, ওনার রূপকার, ওনার স্রষ্টাকার এই চরক। এই চরক উনি বলেছেন যে আয়ুর্বেদের তার চিকিৎসা পার্টটা যেটা এসছে, এটা যজুর্বেদ থেকে অনেকাংশেই এসছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অথর্ববেদের অংশ, কিন্তু যজুর্বেদেও আয়ুর্বেদের চরকের নাম উল্লেখ আছে 30 অধ্যায়, মানে চরক যজুর্বেদে। তো সেখানে চরকের নাম পাওয়া যায়। তাহলে আমরা দেখি যে বেদের অনেকাংশের মধ্যে অনেক জায়গাতেই আয়ুর্বেদ ছড়ানো ছিটানো আছে। তবে অথর্ববেদ হয়েছে তার মূল বেদ। তো সেখানে আমরা শুধু আজকে তার কিছু কিছু ক্ষেত্রে মডিফিকেশন করছি। তো মডিফিকেশনটা কতটা পরিমাণে আমাদের মানুষ, মানে সমাজের কল্যাণে আসবে, সেটা দেখার বিষয়। তবে সেখানে অনেক কিছুই বাদ পড়ে যায়, এটা বলতে পারি। আম, আয়ুর্বেদে এখনো অনেক মানে পুরনো নিয়ম কানুনের উপর ভিত্তি করেই তো চিকিৎসা করা হয়। তাহলে এই ঈশ্বর প্রদত্ত জীবন দর্শন বা বিজ্ঞানকে কিভাবে আধুনিক মেডিকেল রিসার্চের সাথে যুক্ত করে কাজ করা সম্ভব? আয়ুর্বেদের ভালো কোশ্চেন। এইটা অনেকের মধ্যেই হয়তো এখন একদম ধারণা, এখন ইয়াং জেনারেশন যারা অনেকেই আয়ুর্বেদ নিয়ে পড়ছেন, অনেকে মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অনেকের প্রশ্ন হয়তো হইতে পারে যে আয়ুর্বেদ আর একটু বৈজ্ঞানিক চিন্তা ভাবনা। আয়ুর্বেদ তো বিজ্ঞান, আর নতুন করে তার এইটাই চূড়ান্ত বিজ্ঞান। এটা আমার কথা নয়, এটা আমার কোনো নিজস্ব কথা নয়। এটা স্বয়ং আমি যদি সেই যুগ থেকে বলা শুরু করি, সেখান থেকে শুরু হবে। আমরা যদি বলি যে রামচন্দ্র থেকে শুরু হয়েছে, রামচন্দ্র, আমরা জানি এই যে সীতাহরণের সময় যে যুদ্ধ হয়েছে, সেই লঙ্কা যুদ্ধ, সেখানে লক্ষণকে
আক্রান্ত করা হয়, লক্ষণ মূর্ছিত হয়ে যায়, সবাই মারা যাবে বলেই জানতেন। কিন্তু সেই সময়ে যে হনুমান তার আইডেন্টিফিকেশন করতে পারেনি বলে যে বিন্ধ্যা পর্বতটাকে তুলে নিয়ে চলে এসছে, সেটা কিন্তু কম কথা নয়। এবং যে চিকিৎসক সেই একমাত্র মেডিসিনটাকে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু এখানে বুঝিতে চাইছে যে আমি জানলো, কিন্তু এটা আমার কর্তব্য না, এটা আমার দায়িত্ব নয়, কিন্তু আমার অর্ডার হয়েছে যে এই গাছটাকে আনতে হবে, তাই উনি পুরো পর্বতটাকে তুলে নিয়ে এসছেন। সেখান থেকে বিশুল্যকরণী তখনকার সময়ে যে চিকিৎসক উনি বেছে নিয়ে লক্ষণকে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ভালো হয়ে যান, মানে উনি ঠিক হয়ে যান। তাহলে বলেন সায়েন্স কত দূর অব্দি, সেখানে তো উনি মানে ভগবান আমরা লক্ষণ যদি বলি, তাহলে আমরা যদি ওনাকে যদি মানুষ হিসেবে মনে করি, বা তখনকার সময়ে রামচন্দ্র, আমরা তখন বলি সত্যযুগ, তখন উনি দেবতা, উনি আমাদের অবতার হিসেবে এসছেন এই আমাদের শিক্ষা দেওয়ার জন্য। সেখানে উনি তো পারতেন, উনি তো নিজেই পারতেন, উনি তো সবই জানেন। তারপরেও কিন্তু ওই চিকিৎসাটাকে মানুষের মধ্যে বোঝানোর জন্যে কিন্তু ওই সমীকরণ করা হয়েছিল। সেখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। সেই গাছের নির্যাস নিয়েছে, বেটে খাইয়েছে, লক্ষণ ভালো হয়েছে। দেখুন আরেকটা কথা খুব সুন্দর, দেখুন আয়ুর্বেদের যে লেটেস্ট সার্জারি মানে কত দূর অব্দি ছিল তখনকার সময়। আজকে আমরা বিভিন্ন প্রতিস্থাপন করি, অঙ্গ প্রতিস্থাপন করি, কিন্তু তখনকার সময়ে যে মুন্ডু ছেদ করার পরে যে সেখানেও প্রতিস্থাপন করা যায়, সেটা আয়ুর্বেদ দেখিয়েছে। তা হলো স্বয়ং গণেশের মুন্ডু ছেদের পরে তার জায়গাতে হাতির মাথা লাগানো হয়েছে। সে কে করেছে? সে আয়ুর্বেদ করেছে। আয়ুর্বেদের নিয়ম কানুন মেনে, অর্থাৎ প্রতিস্থাপনের জন্য, অর্থাৎ ট্রান্সপ্লান্টেশনের জন্য যা যা নিয়মের প্রয়োজন আজকে আধুনিক বিজ্ঞানে যেভাবে হচ্ছে, ঠিক সেই সময় সেই রকম ভাবে মেনে, কোথায় গেলে কোন পথে দিয়ে যেতে হবে, কখন যেতে হবে, গেলে কাকে মানে পাবে, সে যেই হয়, যে প্রাণী হোক, সেই প্রাণীটাই তখনকার গণেশের জন্য ম্যাচিং হবে। গিয়ে দেখলেন যে একটা হস্তি পড়ে আছে, হস্তির মুন্ডু ছেদ করে নিয়ে লাগিয়ে দিল। তাহলে আমরা 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 ভাবতে হবে যে এটা কত বড় একটা সার্জারি। সেই সার্জারির মধ্যে যে যার দেহ আর মানে মস্তক দুটো আলাদা হয়ে গেছে, সেখানে একটা সার্জারি করে তাকে লাগিয়ে দেয় এবং সেখানে আবার সুস্থ হয়ে যায়। তো এইরকম আমরা আয়ুর্বেদের অনেক পার্ট, মানে অনেক অংশ, অনেকগুলো, যেখানে আজকে সার্জারি সে অনেক কথা, অনেক বিস্তৃত আলোচনা। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর অনেক মানুষ যখন আহত হয়েছেন এবং মানুষ মারা গিয়েছেন, রক্তক্ষয় হয়েছে, এত রক্তক্ষয় হয়েছে যে সম্রাট অশোক এই রক্ত আর দেখতে পাচ্ছিলেন না। উনি তখন আইন করে আমাদের দেশের মধ্যে এই সার্জারি মানে অর্থাৎ রক্তক্ষয় প্রথা বন্ধ করা, অর্থাৎ রক্তক্ষয় যেন না আসে, মানুষের মধ্যে শান্তি যেন বিরাজ করে, তার জন্য উনি আইন করে বন্ধ করে দিয়েছে। আয়ুর্বেদে মানে অর্থাৎ যে সার্জারি হয়, সার্জারিও করা যাবে না, অর্থাৎ কোনো রক্তপাত চলবে না। সেই যে বন্ধ হলো, আজও সেই বন্ধ। তো অনেক তার ইতিহাস রয়েছে, অনেক অত্যাচার রয়েছে আয়ুর্বেদের উপরে, যুগ যুগ ধরে অত্যাচার চলছে করে করে আজকের দিনে এসছে। যখন মুসলিম যুগ ছিলেন তখনকার সময়ে শুরু হয়েছে সে আয়ুর্বেদের ধ্বংস। তখন শুরু হলো আবার আয়ুর্বেদের পরিবর্তে ইউনানি চিকিৎসা। তো আয়ুর্বেদ অনেক ফ্রম মানে বিগিনিং থেকে তার বিভিন্ন ধরনের তার প্রেশার সে আজও সে বহন করে নিয়ে এসছে। তো আয়ুর্বেদকে কখনোই পরিবর্তন করা যাবে না। গ্রেট সায়েন্স, এই সায়েন্সের মধ্যে যা আছে আজও তা
সম্মত এবং তার আজও তার কোনো পরিবর্তন করা সম্ভব না। কাজেই বৈজ্ঞানিক ব্যাখ্যা আয়ুর্বেদের কোনো আয়ুর্বেদ শাশ্বত সনাতন, অর্থাৎ এর যেভাবে আছে অ্যাজ ইট ইজ এটাই থাকবে, এর কোনো পরিবর্তন করা যাবে না। এর যদি পরিবর্তন করতে হয় তাহলে ভগবানকে অস্বীকার করতে হবে, কেননা এটা আমাদের সৃষ্ট অর্থাৎ জীব সৃষ্ট কোনো মেডিকেল সায়েন্স নয়। এটা ব্রহ্মদেব, তার মানসপুত্র আত্রেয়, অগ্নিবেশ এবং পরবর্তী সময়ে সমুদ্র মন্থনের সময় বিষ্ণু অবতার ধন্বন্তরী রূপে এসে আমাদের গুড হেলথের জন্য অমৃতকে বাঁচাই রাখার জন্য সমুদ্র মন্থনের সময় সেই অমৃত মানুষ যদি পান করে তাহলে মানুষ মানে মানে আজীবন সে কি হয়, মৃত্যু তার হবে না, সে মৃত্যুকে জয় করে নিতে পারে। তো এইরকম সম্পদকে রক্ষা করার জন্য স্বয়ং বিষ্ণু ধন্বন্তরী হিসেবে আবির্ভূত হয়ে অবতার, মানে বিষ্ণুর অবতার হয়েছে ধন্বন্তরী। তো যে ফাউন্ডার অফ আয়ুর্বেদ, তো উনি আয়ুর্বেদকে অর্থাৎ এই মেডিসিনকে রক্ষা করার জন্য এই মর্তেতে আবার আবির্ভূত হয়েছিলেন। তো সেখানে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ওই জ্ঞানের কাছে যেতে পারি না, কাজেই সেখানে আর কোনো রকম পরিবর্তন করা যেতে পারে না। আয়ুর্বেদ অ্যাজ ইট ইজ, যেভাবে আছে সেইভাবে থাকতে হবে, এটাই আয়ুর্বেদের তার বৈশিষ্ট্য। আয়ুর্বেদের ঈশ্বরীয় উৎপত্তিজনিত কারণে কি কখনো অন্ধবিশ্বাসের সৃষ্টি হয়? সেক্ষেত্রে একজন ডক্টরের ভূমিকা কি হয়? আয়ুর্বেদের জন্য কোনোদিন অন্ধবিশ্বাস তৈরি হয়নি আজ অব্দি পৃথিবীতে। কারণ হ্যাঁ, কখনো কখনো কেউ কেউ যদি তার প্রয়োগ ক্ষেত্রে কেউ কেউ নানা রকম বিশৃঙ্খল তৈরি করতে পারে। সেখানে আমি যদি বলি আপনার বাত, আমরা আয়ুর্বেদের বেসিক্যালি ত্রিদোষ অর্থাৎ বাত পিত্ত কফ, এই দোষের উপরে আমরা রোগকে আমরা কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি। এখন কেউ তার মানে অল্প বুদ্ধি অল্প জ্ঞানের জন্য যদি কখনো কোনো মিস্টেক হয়, সেখানে আয়ুর্বেদের কোনো অন্যায় নয়, আয়ুর্বেদের কোনো ভূমিকা নয়, মানে আয়ুর্বেদের কোনো এখানে গলদ নয়। সেখানে ব্যক্তি বিশেষের কখনো কখনো ভুল হইতে পারে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বিভ্রাট ঘটাতে পারে। কিন্তু সেই জায়গায় অনেক মানুষ কখনো কখনো, অনেক রোগী যারা আছেন তারা হয়তো কখনো কখনো মানে শ্রদ্ধা আসতে পারে। তো তার জন্য আয়ুর্বেদ দায়ী নয়, সেটা আমরাই তৈরি করি। আমাদের নলেজ নেই, না হলে জেনে নেওয়াই আমাদের দরকার, এটাই আমাদের হওয়া উচিত। তো কখনোই তার ভুল অপব্যাখ্যা এবং প্রয়োগ এগুলি করা ঠিক নয়। জেনে চিকিৎসা করা ভালো, কারণ আর আলটিমেটলি তো চিকিৎসা তো একটা মানুষের সঙ্গে, তার শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত, একটা জীবন নিয়ে সম্পর্কযুক্ত। সেখানে উলটপালট চিকিৎসা করলে মানুষের মধ্যে নানান ধরনের বিভ্রাট তৈরি হইতেই পারে। সেখানে আমি কিছু বলতে চাইছি না, সেটা আলাদা কথা। কিন্তু আয়ুর্বেদ শাশ্বত সনাতন, আয়ুর্বেদের কোনো বিকল্প হয় না। আয়ুর্বেদের মূল মন্ত্র কি? আয়ুর্বেদের মূল মন্ত্র হয়েছে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম, অর্থাৎ সুস্থ ব্যক্তির স্বাস্থ্য রক্ষা করা আর যে রোগগ্রস্ত হয় তার সঠিক চিকিৎসা করা। আর এর জন্য ওই আমি বলেছিলাম ত্রিদোষ, আমাদের সমদোষ সমগ্নি সমধাতু সম মলম ক্রিয়া প্রসন্ন আত্মা ইন্দ্রিয় মনো ইত্যাদি, অর্থাৎ আমাদের দোষ ধাতু মল ক্রিয়া যদি আমাদের শরীরে এগুলি যদি আমাদের ব্যালেন্সিং অবস্থা থাকে, সেখানে আমরা স্বাস্থ্য বলি। সেখানে যদি ইমব্যালেন্স তৈরি হয় তার আমরা রোগীর উৎপন্ন হয়। এই রোগীর উৎপন্নের জন্য আয়ুর্বেদ সেখানে তার স্বাস্থ্যকে রক্ষা করে। আর আয়ুর্বেদ শুধু স্বাস্থ্য রক্ষা করে এই কথাটা সীমাবদ্ধ থাকে না।
আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমাইতে যাওয়া অবধি প্রতিটা মুহূর্তে আমরা কিভাবে চলবো, প্রত্যেকটা ডিসিপ্লিন আয়ুর্বেদই বলতে পারে। আর কোনো শাস্ত্রের মধ্যে, কোনো মেডিসিনের মধ্যে এরকম আছে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমাইতে যাওয়া অবধি যেটা যা করতে হবে সবটা আয়ুর্বেদের রুলস মেনে যদি আপনি চলেন, তাহলে তো আপনার রোগই হইবে না। আমরা চিকিৎসা করার কোনো প্রয়োজনই নেই। তো আমরা চিকিৎসা করি আমাদের ভুলের জন্য। ঠিক। আয়ুর্বেদ বলে যে মানুষ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড এবং প্রকৃতি বৃহৎ ব্রহ্মাণ্ড, এই দর্শনটির ব্যাখ্যা কি? খুব সুন্দর। এত মানে মানে এটা বিশাল বড় এক মানে এক মানে অত্যন্ত যুগোপযোগী এক কোশ্চেন। খুব ভালো লাগলো। আয়ুর্বেদ এক বিশাল ব্রহ্মাণ্ড, প্রকৃতি, আর মানুষ একটা ক্ষুদ্র। সে সে ঠিকই আছে। আয়ুর্বেদের মধ্যে আমি বলেছি এর সৃষ্টি ভগবান ব্রহ্মা, আমরা যখন জীব সৃষ্টি হয়েছে তখন তাদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিয়েছে। দেবতাগণ সবাই মিলে তার প্রতিকারের জন্য গিয়েছেন ব্রহ্মদেবের কাছে। উনি তখন বলছে জীব সৃষ্টি হয়েছে, তার এবার জরাগ্রস্ত হয়েছে, তোর জরার জন্য তাকে পরিত্রাণ দেওয়ার জন্যে তখন উনি কতগুলি পদ্ধতি অনুসরণ করার জন্য সমস্ত দেবতাদেরকে নিয়ে আমাদের আজকে যেটা আমরা কনফারেন্স বলি, আমাদের সম্মিলন বলি, উনি তখন সেখানে সভা করেন। সেখানে বড় বড় মুনি ঋষিগণ যারা ছিলেন তাদের মধ্যে এই মানুষকে কিভাবে চিকিৎসা করা যায় সে নিয়ে এক রেজুলেশন যেটা আজকে বলি সেখানে সেটা গৃহীত হয়। সেই থেকেই আজকে হয়তো আমরা, তখনকার সময় তো গ্রন্থ ছিল না, কিন্তু এটা তখন মুখে বেদবাণী, এটাকে বলা হয় বেদবাণী। বেদ অর্থাৎ ব্রহ্মার যে জ্ঞান তখন আলোচনার মাধ্যমে এসে তখন একজন শুনে একজন মুনি ঋষি যাদের মধ্যে সেই তখনকার আমরা কি করি, আমাদের একটা ধরুন আমি একটা কলসি নিলাম, তার মধ্যে একটা লিমিটেড একটা জল ধারণ করতে পারে, এবং তার মধ্যে যদি আমি সারাক্ষণ জল ঢালতে থাকি তাহলে একটা সময় দেখা যাবে জলটা পড়ে যাবে। তাহলে তার মধ্যে ধারণ ক্ষমতা থাকতে হয়। তো ঠিক তেমনি আমরা যারা এই মনুষ্য জীব আমরা আছি যারা, আমাদের মাথায় আমাদের সেই জ্ঞানের ব্রহ্ম জ্ঞান বা এই বেদ জ্ঞান ধারণ করার মতো কতটা ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। যদি না থাকে তাহলে আমরা নিতে পারবো না। আর যদি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি তাহলে আমরা আয়ুর্বেদকে মানুষের কল্যাণে অনেকটাই বড় জায়গায় নিয়ে পৌঁছাইতে পারি। তো সেই জন্য আমরা বলতে পারি যে আয়ুর্বেদ একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, আর সেখানে আমরা মানব জীবকুল একটা ক্ষুদ্র। আর প্রকৃতি, এই যে আজকে প্রকৃতি দেখছি, প্রকৃতি সস্ত সস্ত কথাটার অর্থ হয়েছে প্রকৃতিস্থ, প্রকৃতি। তো সেইখানে আমরা আরো অনেক বড় বড় ব্যাখ্যা রয়েছে, সেগুলি মানে বলতে গেলে আমার চলে যেতে হবে অনেক দর্শনে, যেখানে হয়তো অনেক শ্রোতা বন্ধুদেরকে হয়তো ভালো লাগবে না এই সময়, তারা হয়তো শুনতে চাইছেন, জানতে চাইছেন যে আয়ুর্বেদ নিয়ে কথা বললে আমাদের কি উপকারে লাগতে পারে। সেই আয়ুর্বেদ জীবনশৈলী মানুষকে কতটা আজকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং চিকিৎসা দিয়ে আমরা মানুষকে কতটা সেই জায়গায় স্যাটিসফ্যাকশন জাগাইতে পারি, সে নিয়ে হয়তো অনেক শ্রোতা বন্ধুরা অনেকটা হয়তো অপেক্ষা করছেন। তো সেই জায়গাতে হয়তো আমরা আজকে এই আলোচনাতে থাকবো। তো পাশাপাশি বলে দিচ্ছি, সে হলো যে আমাদের রোগ কেন হয়, আমাদের মন আর দেহ, এই দুই কারণের জন্যে আমাদের শরীর, আমার দেহ এবং মন, এই দুটো আমাদের শরীরের এক অঙ্গ।
মানে শরীরের সঙ্গে মন এবং দেহ ওতপ্রোতভাবে জড়িত। সেখানে এই দুই প্রান্তের দুই জায়গায় আমাদের ব্যাধির সৃষ্টি হয়, মনের মধ্যে এবং দেহের মধ্যে ব্যাধির সৃষ্টি হয়। তো আমরা যদি আমাদের মনকে যদি আমরা স্থির করতে পারি, আমরা মনকে যদি আমাদের নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক রোগেই থেকে আমরা নিরাময় পেয়ে যেতে পারি। দৈহিক রোগ তাও মনের সঙ্গে যুক্ত, সেখানে কখনো কখনো কি কারণে হয় সে সম্পূর্ণ আয়ুর্বেদে বলা আছে। আয়ুর্বেদে বলা আছে মন এবং দেহের জন্য 3 প্রকারের ব্যাধি হইতে পারে, 3টি কারণের জন্য হইতে পারে। একটা হয়েছে প্রজ্ঞা অপরাধ, আর একটা হয়েছে অসাত্ম ইন্দ্রিয়াত্ম সংযোগ, প্রজ্ঞা অপরাধ আর পরিণাম অর্থাৎ কাল। এই 3 কারণের জন্য রোগের সৃষ্টি হয়। অসাত্ম ইন্দ্রিয়ত্ব সংযোগ, আমার মন আত্মার সঙ্গে শরীরের সঙ্গে যে জিনিস সাত্ম নয় অর্থাৎ সাত্বিক নয়, যেটা আমার হিতকর নয়, তা যদি আমি গ্রহণ করি তাহলে আমার রোগ হবে, আয়ুর্বেদে পরিষ্কার বলে দিয়েছে। আর প্রজ্ঞা অপরাধ, প্রজ্ঞা অপরাধ আমার জ্ঞান আমার জ্ঞানের বাইরে, অর্থাৎ আমি জানি এটা অপরাধ, আমি যদি জেনে যে কোনো অপরাধ করি, এই জ্ঞানের জানার জন্য যে অপরাধটা করছি এবং আমার মধ্যে যে অনুশোচনা হচ্ছে, তার জন্যে রোগ ব্যাধি হবে। তাই অর্থাৎ জেনে শুনে যদি আমি ভুল করি তাহলে আমার রোগ হবে, আয়ুর্বেদে পরিষ্কার বলা আছে। আর হইল পরিণাম, পরিণাম আমাদের বাইরে। পরিণাম হয়েছে যে মানে আমাদের এই যে ষড় ঋতু, আমাদের এই যেটা বলছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিজন চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভেরিয়েশন হয়ে আমার শরীর সেখানে, আমি তো প্রকৃতির লোক, আমি প্রকৃতির থেকে এসেছি, আমার 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 সৃষ্টি প্রকৃতির থেকে, আমি আর্টিফিশিয়াল নই। তো প্রকৃতি আমাকে পরিচালনা করছে। তো সেখানে প্রকৃতি যেইভাবে চলবে, আমি যদি তার সঙ্গে মিলিয়ে যদি আমি নিজে চলতে না পারি, তাহলে প্রকৃতি আমাকে সিলেকশন করবে না, আমার রোগ ব্যাধি হবে। আপনি আরেকটা বলি, আমি আজকে আগরতলায় আছি, আমি চলে যাই মনে করেন শিলং, কোনো সোয়েটার মোয়েটার কিছুই নিলাম না, আমি আগরতলাতে এখন অনেক টেম্পারেচার, অনেক গরম, আমি যদি মনে করি শিলংটাই এরকম গরম, তাহলে এটা আমার ভুল হবে কি না হবে আমি জানি না। ওইখানে গিয়ে সেটা যদি আমি কাপড় যেরকম আমি হালকা কাপড় নিচ্ছি, আমি কিচ্ছু নিলাম না সেইভাবে থাকে, তাহলে ওইখানকার প্রকৃতি আমাকে সিলেকশন করবে না, আমার ঠান্ডা লাগবে। এটাই বলা হয় পরিণাম অর্থাৎ কাল। এই অটোমেটিক আপনি ব্যাধিতে আক্রান্ত হবেন, আয়ুর্বেদ বলেছে। তো আয়ুর্বেদ সায়েন্স এত ডিসিপ্লিন, এত মানে নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা, যার কোনো তুলনা হয়ই না। যার জন্য বলছি আয়ুর্বেদ শাশ্বত সনাতন, এর কোনো রিসার্চ হয় না, এর কোনো পরিবর্তন হয় না। আয়ুর্বেদ যেভাবে আছে অ্যাজ ইট ইজ আয়ুর্বেদ থাকতে হবে, তাহলে মানুষ তার প্রকৃত ফল এবং আয়ুর্বেদের যে শব্দ চয়ন এবং আয়ুর্বেদের যে সব বলা আছে, প্রত্যেকটাই জাতির কল্যাণে, মানব কল্যাণে উপকারে আসবে। কিন্তু অন্যথায় আয়ুর্বেদ, আপনি যে বললেন মানুষের মধ্যে অনেক নানান কোশ্চেন তৈরি হয়, আয়ুর্বেদ মানে এটাই মানে ঠিক নয়, এটা মানে হয়তো অন্ধবিশ্বাসের কথা বলছেন, তো এরকম অনেকের মধ্যে সৃষ্টি হইতে পারে। তো কাজেই আয়ুর্বেদকে সঠিক পথে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে জীবের কল্যাণে আসবে। আপনার কথার প্রসঙ্গ ধরেই বলছি যে সাধারণের মধ্যে এমন একটা ধারণা প্রচলিত আছে যে আয়ুর্বেদ শুধু লাইফস্টাইল ডিজিজের ক্ষেত্রেই কাজ করে, কিন্তু ক্রনিক এবং একিউট যে সমস্ত সমস্যা আমাদের রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কি সমানভাবে কার্যকর? ইয়েস, খুব ভালো, খুব ভালো। এই যে আপনি আজকে কোশ্চেনগুলি করছেন, আমার কাছে এত ভালো লাগছে যে আমি সত্যি আমি গর্বিত যে আয়ুর্বেদিক ফিজিশিয়ান হয়ে, যে আপনি
আমাদের সমাজের সঙ্গে মিলে আয়ুর্বেদকে কিভাবে মানুষের মধ্যে তাকে উপস্থাপন করা যায়, আপনি প্রত্যেকটা আপনার মানচিত্রে সেইভাবে রেখেছেন। তো ধন্যবাদ তার জন্য আপনাকে। আবার আমার খুব ভালো কোশ্চেন করেছেন। এটাও অনেকের মধ্যে একটা হয়তো ধারণা থাকতেই পারে, থাকবেই। আমি বলছি আয়ুর্বেদ শুধু জীবনশৈলী চিকিৎসা করে এটাও নয়। আয়ুর্বেদ অত্যন্ত ইমার্জেন্সি, আমরা যদি বলি ইমার্জেন্সি আপৎকালীন চিকিৎসা এর সম্পূর্ণভাবে আয়ুর্বেদের মধ্যে রয়েছে। কিন্তু সেই জায়গায় আমরা হয়তো কতটা পরিমাণে আমরা স্থান দখল করতে পেরেছি, আমাদের কতটা ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা একটা সংশয়ের ব্যাপার। সেখানে আমরা মানে এতটা হয়তো দিতে পারছি না। কিন্তু আয়ুর্বেদের মধ্যে মানে অতি ইমার্জেন্সি যাকে বলা হয়, আপনার যত ধরনের ইমার্জেন্সি হোক, সম্পূর্ণ ইমার্জেন্সি এবং মানে অ্যাকিউট স্টেজের যেসব প্রবলেম তৈরি হয় সেগুলিকে নিরাময় করার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। সব ব্যবস্থাগুলি আমরা এখনো সবার মধ্যে সমান্তরালভাবে নিয়ে যেতে পারেনি। সেখানে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি। আপনি যদি বলেন সে প্রসঙ্গে আমি বলছি, আমাদের 8 ব্রাঞ্চ রয়েছে আয়ুর্বেদের, কিন্তু আপনি হসপিটালে যান, যেখানে যান, আপনি যেরকম অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় যেরকম আপনার আপনার ফিমেল আপনার সমস্যা হইতে পারে, সেই সমস্যার জন্য আমাদের অন্যান্য ব্রাঞ্চে যেরকম চিকিৎসা পদ্ধতি রয়েছে, বা বাচ্চাদের আক্রান্ত হলে তারা যেরকম তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেই রকমই কিন্তু আয়ুর্বেদও কিন্তু সেই 8টা ব্রাঞ্চের চিকিৎসা পদ্ধতি রয়েছে। আপনি বাচ্চাদের জন্য বুড়োদের যেখানে চিকিৎসা সেখানে নিয়ে গেলে চলবে না। আমাদের মেডিসিনের বিভাগ রয়েছে, আমাদের শল্য বিভাগ রয়েছে, আমাদের শালিক্য বিভাগ রয়েছে। শালিক্য শল্য বিভাগ তো সার্জারি, শালিক্য হলো ইএনটি। তারপর আমাদের কুমারবৃত্ত অর্থাৎ পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। তারপর আমাদের ভূতবিদ্যা অর্থাৎ সাইকিক ডিপার্টমেন্ট, সাইকোলজিক্যাল ডিপার্টমেন্ট, সাইকিক ডিপার্টমেন্ট। আমাদের রয়েছে অগতন্ত্র অর্থাৎ টক্সিকোলজি ডিপার্টমেন্ট। আমাদের রয়েছে রসায়ন বাজীকরণ অর্থাৎ অ্যাফোর্ডোসিক্যাল মানে চিকিৎসা, যেখানে আমাদের ইমিউনিটি ডেভেলপ করার জন্য, ইমিউনিটি অর্থাৎ ইমিউন সিস্টেম যখন খারাপ হয়ে যায় সেখানে তার চিকিৎসা করার জন্য, তার জন্য ব্রাঞ্চ রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে। তো এইরকম ভাবে আমাদের 8টা ব্রাঞ্চ রয়েছে। এই 8টা ব্রাঞ্চের আপনি এখানে পেয়েছেন কোন জায়গায় যেখানে এই 8টা ব্রাঞ্চের মধ্যে গিয়ে আপনি চিকিৎসা করতে পারছেন? কাজে আমরা অনেকটা যুদ্ধ করে এগিয়ে আছি, কিন্তু আমাদের সেই রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়নি আজও। কিন্তু আমরা চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য। কিন্তু সবচেয়ে বড় আমাদের শক্তি হয়েছে রাজশক্তি। রাজশক্তি যদি সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলেই দেশের সমাজের উন্নয়ন হয়। রাজশক্তি যদি পিছিয়ে থাকে তাহলে সেখানে উন্নয়ন কতটা আর আপনার নিজস্ব প্রচেষ্টায় কতটা আর এগিয়ে যাওয়া যায় সেখানে যায় না। তো বর্তমান আমাদের কেন্দ্রে যে সরকার রয়েছে, মানে প্রথম থেকে আয়ুর্বেদের প্রতি এত মানে মানে কি বলবো, একটা সফট কর্নার আয়ুর্বেদকে ডেভেলপ করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত প্রতিবার প্রত্যেকটা জায়গায় উনি আয়ুর্বেদকে সবার সামনে তুলে ধরছেন। আয়ুর্বেদের চিকিৎসার জন্য উনি দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উনি বলে বেড়াচ্ছেন। সমস্ত পৃথিবী আজকে আয়ুর্বেদকে জেনেছে। আজকে আমাদের আয়ুর্বেদের এক অংশ, যার একটা পার্ট পতঞ্জলি যুগ,
সে যোগা আজকে ইন্টারন্যাশনাল ডে হিসাবে পালন করা হয়। আমাদের প্রধানমন্ত্রী এসে প্রথম এই আয়ুর্বেদের শরীর চর্চায় প্রথম নিবেশিত করার জন্য ইন্টারন্যাশনালি যোগা দিবস পালন করেন। তো এইভাবে এগিয়ে যাচ্ছে। তো আমরা আশা করব আরো এগিয়ে যাবে দেশ। সারা পৃথিবী এখন আয়ুর্বেদ ইউনিভার্সিটি করছেন। পৃথিবীর বড় বড় দেশ, প্রতিটা দেশের মধ্যে আয়ুর্বেদের ইউনিভার্সিটি হচ্ছে, আয়ুর্বেদের স্কলারদের নিচ্ছেন, এখানে কলেজ তৈরি হচ্ছে, পড়ানোর জন্য নিচ্ছেন। আমাদের ভারতবর্ষে অনেক গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সরকারি বেসরকারি অনেক কলেজ হয়েছে। তো নিটের মাধ্যমে যাচ্ছে পড়তে আজকের আধুনিক যুগের ছেলেমেয়েরা, মানে যারা আয়ুর্বেদকে আরো মানে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তো এগিয়ে যাচ্ছে, হবে, হয়তো টাইম লাগবে। সেই আবার সময়ের কথাই এলো। অ্যাকচুয়ালি আমরা তো সময়ের হাতে বাঁধা, আর এত স্বল্প সময়ের মধ্যে আয়ুর্বেদকে নিয়ে কথা বলা, আমাদের আরো অনেক কিছুই জানার বাকি থেকে যাচ্ছে। তো আমরা আশা করব যে পরবর্তী পর্বগুলোতে আমরা আবারও আপনাকে পাবো, কারণ আমাদের বর্তমান সময়ে আয়ুর্বেদ আমাদের জীবনে যতটা প্রাসঙ্গিক, আমাদের আরো কিছু জানার রয়ে গেছে। তো পরবর্তী পর্বে আবারও আমরা আপনাকে পাবো, এটাই আশা রাখছি। আর আজকের এই আলোচনায় আমাদের সামনে যেটা উঠে আসলো যে আয়ুর্বেদ শুধুমাত্র চিকিৎসা পদ্ধতি নয়, আয়ুর্বেদ আমাদেরকে একটা নিরোগ জীবন কিভাবে আমরা যাপন করব তার শৈলী শেখায়। আয়ুর্বেদ আমাদের শুধুমাত্র লাইফস্টাইল ডিজিজ নয়, আমাদের যে কোনো দীর্ঘমেয়াদী ক্রনিক সমস্যাকেও তার নিজের যুক্তি এবং পদ্ধতির মাধ্যমে আমাদের দেহ, মন এবং আত্মার কথা স্বাস্থ্য বিবেচনা করে সামগ্রিক একটা সমাধান সূত্র বের করে দেয়। তো এটাই বলবো যে আমাদের আলোচনায় হয়তো আয়ুর্বেদ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আজ আমাদের মন থেকে দূরীভূত হয়েছে। আমরা আবার আয়ুর্বেদকে দেখার দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করব। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে এই পর্যন্তই। ধন্যবাদ স্যার আপনাকে, নমস্কার, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি এসেছেন। সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। আশা করি অনুষ্ঠান সবাই ভালো লাগবে। আয়ুর্বেদ সম্বন্ধে আমি কিছুই বলতে পারিনি, হয়তো অনেক শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে কিছু বলতে চাইছেন বা এই উপকারের জন্য কিছু জানতে চাইছেন, সেখানে আমি আজকে আলোচনার সেই সুযোগ পাইনি। তো আমি আবার যদি কোনো রকম সেই রকম পরিস্থিতি, মানে সেই রকম কিছু ডাক পাওয়া যায়, নিশ্চয়ই আমি আপনাদেরকে কিছু দেব, এইটুকু আমি বিশ্বাস করি, আশা রাখি। সবাইকে নমস্কার। অবশ্যই স্যার, আপনার কাছ থেকে আমাদের আরো অনেক কিছু জানার আছে। আমরা পরবর্তী পর্বগুলোতে আপনার কাছ থেকে আরো অনেক বিষয়ে জানবো। তবে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।